আসসালামু আলাইকুম। আমি ফারুকুল ইসলাম ফারুক। গল্পের চাদর থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো প্রিয় বন্ধুগণ, আজকের গল্পের নাম অচেনা ফুল। যারা এই গল্পের চাদর চ্যানেলটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করে গল্পটি অন্যজনকে শোনার সুযোগ করে দিবেন। তাহলে শুনুন আজকের গল্প অচেনা ফুল। এক গরিব যুবক, এক বাপের এক সন্তান। সে বেকার, কোনো কিচ্ছু করে না, কোনো কাজকর্ম করতে তার ভালো লাগে না, কিন্তু তার মনের আশা সে বড়লোক হবে। তো সারাদিন ঘোরাফেরা করে, কোনো কাজকর্ম করে না। তার আশা হলো সে বড়লোক হবে। সে কিভাবে বড়লোক হবে সে খুঁজে পায় না। তখন ঘুরতে 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 এক জ্যোতিষীর সাথে দেখা। তখন সেই যুবক বলল, জ্যোতিষী, কিভাবে বড়লোক হব, আমাকে সেই পথ দেখে দেন। আমার বড়লোক হওয়ার খুবই ইচ্ছা, কিন্তু আমার কোনো কাজকর্ম ভালো লাগে না। আমি শুধু বসে বসে খাবো, যাতে কোনো কাজকর্ম না করতে হয়, কিন্তু আমার বড়লোক হতে হবে, সেই বুদ্ধিটা আমাকে দেন। তখন সেই জ্যোতিষী বলল, এটা তো কঠিন ব্যাপার। বড়লোক তুমি হতে পারবে যদি আমার কথা, আমার শর্ত মোতাবেক চলতে পারো, তাহলে তুমি একদিন বড়লোক হবে। তখন সেই যুবক বলল, কিভাবে? আপনার শর্ত আমি সবকিছুই মানবো, বলুন কি করতে হবে আমার। তখন জ্যোতিষী বলল যে তোমাকে একটি কাজ করতে হবে, তেমন কঠিন না আবার কঠিন। আজ থেকে তোমার বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়িতে বাস করা যাবে না। অর্থাৎ আজ থেকে তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে রাত্রি যাপন করা যাবে না। আর তুমি যে জায়গায় প্রস্রাব করবে, একটি জায়গায় প্রস্রাব করতে হবে, সেটা আলাদা সুন্দর করে একটা গর্ত করে বাইরে। যখন তোমার প্রস্রাব আসবে, তুমি সেই নির্দিষ্ট স্থানে এক জায়গায় প্রস্রাব করবে। এইভাবে যদি তুমি 3 মাস একটানা প্রস্রাব করতে পারো, এবং রাত্রি যাপন কোথাও করা যাবে না, কোনো আত্মীয় স্বজন কোনো কোথাও করা যাবে না। যতবারই প্রস্রাব আসবে তুমি সেই তোমার যে নির্দিষ্ট করা গর্ত আছে সেখানে প্রস্রাব করবে। এইভাবে যদি তুমি 90 দিন অর্থাৎ 3 মাস কাজ করতে পারো, তাহলে তুমি ওই সেই গর্তে দেখবা একটা অচেনা একটা ফুল ফুটবে, গাছ হবে, একটা ফুলই ধরবে। সেই ফুল নিয়ে তুমি যাবে, রাজার বাড়ির সামনে দিয়ে তুমি চলে যাবে। রাজার বাড়ির সামনে দিয়ে যাবে, দেখবা রাজকন্যা তোমার এই ফুলটাকে চাবে। তখন তুমি তাকে দিবে, তোমাকে এই কাজটা করো, এটা কি পারবে? তখন সেই যুবক বলল, অবশ্যই পারবো, আমাকে বড়লোক হতেই হবে, এটা তো ব্যাপারই না। তখন সেই যুবক তার যে থাকার ঘর ছিল, সেই ঘরের দক্ষিণ পাশে একটি সুন্দর করে 1.5 বাই 1.5 ফিট অর্থাৎ 1.5 ফিট ডিপ এবং 1.5 ফিট প্রস্থ নিয়ে একটি সুন্দর করে একটি মাটিতে গর্ত করল। সেই যুবক
প্রতিদিন প্রতিনিয়ত যখনই প্রস্রাব আসে তখনই সেই ঘরকে প্রস্রাব করে। এইভাবে এই করতে করতে তার 90 দিন অর্থাৎ 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হওয়ার পর দেখলো যে একটা সুন্দর একটা গাছ এবং একটা ফুল, একটা গাছে একটা ফুল, খুবই সুন্দর ফুল দেখতে এবং খুব সুঘ্রাণ। সেই ফুল কখনো জীবনে সে দেখে নাই এবং কেউ দেখে না। এটা সেই ফুলটা অচেনা ফুল। তখন সেই যুবকটি সেই ফলটি উঠাইল। উঠানোর পর বিকালবেলা সুন্দর পোশাক পরে সাজুগুজু করে সেই রাজার বাড়ির সামনে দিয়ে সেই ফুলটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে। তখন সেই রাজার বাড়ির যে রাজকন্যা ছিল সেই বেলকনির থেকে দেখে, অর্থাৎ বারান্দার থেকে দেখে যে একটি যুবক এমন এত সুন্দর একটা ফুল হাতে নিয়ে যাচ্ছে, সেই ফুলের ঘ্রাণ সে নাকি তার লাগতেছে, পাইতেছে। তখন সেই রাজকন্যা সেই যুবকটিকে ডাকলো, এই যুবক, তুমি এদিকে আসো। তখন সেই যুবকটি বলল, যেই ফুলটি কি, নাম কি? এত সুন্দর ফুল, এত সুঘ্রাণ, তুমি এই ফুল কোথায় পাইছো? এটা বলা যাবে না কোথায় পাইছে, এটা ফুলটা আমার, সেই ফুলটা আমাকে দাও। তখন যুবকটি বলল, না আমি আপনাকে ফুল দেবো কেন? না, তুমি দাও, এর বিনিময়ে তুমি কি চাও, কত টাকা চাও? তখন যুবকটি বলল যে টাকা পয়সা লাগবে না, টাকা যদি আমার দরকার হয় তখন আমি আপনার কাছে চেয়ে নেব। ঠিক আছে, আপনি যেহেতু ফুলটা চাইতেছে, ঠিক আছে, নেন, ফুলটা নেন। তখন সেই যুবকটি সেই অচেনা ফুলটি সেই রাজকন্যাকে দিল, দিয়ে সে আবার বাড়ির দিকে রওনা দিল। তখন সেই ফুলটা নিল সেই রাজকন্যা, এত সুন্দর দেখতে, এত সুঘ্রাণ। সেই ফুলটা রাজকন্যার খুবই পছন্দ হয়ে গেল। তখন একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যাওয়ার পরে তখন সেই রাজকন্যা তার যে দাসী ছিল, দাসীদেরকে বলল যে তোমরা বলো যে এই যুবকের কথা, সে বর্ণনা দিল। তখন সেই যুবকের কাছে সেই রাজকন্যা বিয়ে বসবে। তারপর সেই রাজার কাছে সেই রাজকন্যার প্রস্তাব দাসীরা দিল। দেওয়ার পরে রাজা দেখল, লোক লাগিয়ে দিল যে এই যুবকটা কে, কি করে, তার পরিচয় কি। রাজার লোকজন যে দেখল যে গরিব ছেলে, তার একটি মাত্র ঘর, তার বাবা একজন কৃষক, খুবই গরিব। তখন তারা যা বলল যে মহারাজ, ছেলেটা তো খুবই গরিব, সে কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরে ফিরে খায় দায়, এরকম ছেলের কাছে রাজকন্যাকে বিয়ে দেওয়া ঠিক হবে না। তখন রাজা বলল যে ঠিকই বলছে, আমি হইলাম এই দেশের রাজা, আমার মেয়ে বিয়ে দেবো এক গরিব কৃষকের ছেলের কাছে? না 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 না, কখনোই সম্ভব। তখন রাজকন্যাকে ডাকলো, শোনো, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, সামান্য এক কৃষকের ছেলেকে তুমি বিয়ে করতে চাও? তখন সেই রাজকন্যা বলল, আমি ওই ছেলেকে ছাড়া কার কাছে বিয়ে বসবো না। যদি ওই যুবকের কাছে আমাকে বিয়ে না দাও তাহলে আমি আত্মহত্যা করব, আর এখন থেকে আমি কোনো কিচ্ছু খাবো না, এক ফোঁটা পানিও
খাবো না। এই বলে সেই রাজকন্যা রাজার সামনে থেকে চলে গেল। তখন রাজা মহা মুশকিলে পড়ে গেল, কি করা যায়, তার একটি মাত্র মেয়ে। তখন রাজার যে উজির ছিল তাকে ডাকলো, ডেকে বলল, উজির সাহেব, আমার মেয়ে তো বায়না ধরছে এই ছোট লোক কৃষকের ছেলের কাছে বিয়ে বসবে, আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিল, কি করা যায় বলুন। তখন উজির সাহেব বলল, দেখুন, যেহেতু রাজকন্যা এই প্রস্তাব দিছে, সাহস করে অত্যাধিক সাহস হয়ে গেছে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ওর চাইতে আপনি সেই কৃষকের ছেলের কাছে বিয়ে দেন। তখন রাজাও চিন্তা করলো যে আমার একটি মাত্র মেয়ে, কি করা যায়। তখন সেই গরিব কৃষকের ছেলেকে বাড়িতে ডাকলো, রাজদরবারে ডাকলো। ডাকার পর যুবকটিকে জিজ্ঞাসা করলো, এই, তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি খাওয়াবে কি পড়াবে কি? কেন, আপনার কি সম্পত্তির অভাব? আপনার কি অন্য কোনো ছেলে আছে? একটি মাত্র মেয়ে, আমি আপনার রাজ্য চালাবো, আপনার পরিবর্তে আমি রাজ্য চালাবো, আমি হব রাজা, আমি আপনার বাড়িতেই থাকবো। তখন রাজা চিন্তা করলো যে ঠিকই তো বলছে, আমার তো আর কেউ নাই, একটি মাত্র মেয়ে, ভবিষ্যতে তো আমার মেয়ে এই রাজ্য দেখাশোনা করবে, তাহলে মেয়ের পরিবর্তে আমার মেয়ের জামাই এই রাজ্য দেখাশোনা করবে। তখন নানান চিন্তা, নানান যুক্তি তার করে তখন সেই গরিব কৃষক সেই যুবকের কাছে তার মেয়েকে বিয়ে দিল। তাহলে সেই যুবকের মনের বাসনা পূর্ণ হলো, সে এখন সে শুধু বড়লোক না, শুধু ধনী না, সে এখন এই দেশের রাজা হয়ে গেল। প্রিয় দর্শক মণ্ডলী, আবারও গল্পের চাদর চ্যানেল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গল্প এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।